আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বই নিয়মিত আয়োজন বৃহস্পতিবারের সন্ধ্যায়। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। আজকে আমাদের সাথে রয়েছেন অভিপ্রায় পরিবারের প্রতিষ্ঠাতা কৃষ্ণা চৌধুরী ও ভলেন্টিয়ার সামিয়া ইসলাম অনামিকা। কেমন আছো কৃষ্ণা? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো। কেমন আছো অনামিকা? এই তো ভালো আপু, আপনি? হ্যাঁ, এই তো ভালো আছি। অভিপ্রায় নামটা একটু ভিন্ন ধরনের। অভিপ্রায় নামটা কোথা থেকে আসলো? অভিপ্রায় নাম, আমার বড় ভাই আছে একজন, ওনার নাম হইতেছে কি অনির্বাণ দা। উনি আমার পরিচিত আর কি, সো উনি আর কি এই নামটা দিয়েছিলেন। তোমাদের অভিপ্রায় পরিবারের যাত্রা কবে থেকে শুরু হয়? অভিপ্রায়ের যাত্রাটা শুরু হয়েছে 2018 থেকে 22শে সেপ্টেম্বর। ওই সময় আমাদের মেইন টার্গেট ছিল যে এতিম শিশুদের নিয়ে কাজ করা প্রথম। তো ওই সিলেট বাগবাড়িতে যে এতিম স্কুলটা আছে, দি ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ, ওইটাতে প্রথম আমরা যাই। পরে আমাদের টার্গেট ছিল শীত বস্ত্র মানে ডিস্ট্রিবিউট করা। তো পরে আর কি ফারজানা মিস ছিল এখানে, প্রিন্সিপাল মিস। তো ওনার সাথে দেখা হয়, কথা হয়, পরে উনি আর কি আমাদের পারমিশন দেন। পরে আমরা বিভিন্ন স্কুল থেকে ভালো ভালো মানে সোয়েটার কালেক্ট করার পর আর কি আমাদের এটা করতে 2 মাস লাগে আর কি। তো নভেম্বরের 5 তারিখে আমাদের প্রথম ইভেন্টটা হয়। তো আচ্ছা, অনামিকার কাছে একটু জানতে চাচ্ছি, তোমাদের সংগঠনটা যে করলাম, সংগঠনের লক্ষ্য কী ছিল? আমাদের সংগঠনের লক্ষ্য ছিল, আমরা মূলত 4টা লক্ষ্য নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে গিয়ে পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষা, তারপর পথশিশু এবং এতিম শিশু যারা আছে এদেরকে নিয়েই মূলত আমাদের কাজ করা। আমাদের প্রত্যেকেরই সম্ভবত মা আছেন, বাবা আছেন, বা পরিবারের কেউ না কেউ আছে। অ্যাটলিস্ট আমাদের ভরণ পোষণের জন্য আমরা একটা জায়গা পাচ্ছি যে না, যখন আমরা একটা জীবনে একটা খুব বড় প্রবলেমে আসতেছি, তারপরে তারা আমাদেরকে হেল্প করতেছে। কিন্তু এই যে অনাথ বাচ্চারা, তাদের তো প্যারেন্টসের কোনো ঠিক নাই। তাদের একটা ইচ্ছা, মৌলিক চাহিদাগুলো তারা কি করবে, নিজেদের মধ্যে রেখে দিচ্ছে, অবহেলিত হচ্ছে। ইভেন আমরা কিছুদিন আগে গত নভেম্বরে আমরা গেছিলাম পীর মহল্লাতে। তো সেখানে যে এতিমখানাটা আছে, জিজ্ঞেস করলাম, তো তাদেরকে বৎসরে সরকার থেকে 2 লাখ টাকা ডোনেশন দেওয়া হয়, কিন্তু সেখানে তাদের প্রতি মাসেই ওই বাচ্চাগুলোর পিছনে 3 লাখের উপরে খরচ চলে যাচ্ছে। তার মানে প্রতিটা 2 লাখ টাকা যাতে সারা বছরে এতগুলো বাচ্চার হচ্ছে না। এই যে চাহিদাগুলো তাদের, আমরা চেষ্টা করতেছি যে একটু তাদেরকে ফিল আপ করার, একটু সহযোগিতা করা, যাতে এই বাচ্চাগুলোই তো আমাদের ভবিষ্যৎ। আমাদের প্যারেন্টস, আমাদের সিনিয়র জেনারেশন যারা, তাদের পরে আমরা আসবো, আমরা কাজ করব, তারপরে এই বাচ্চাগুলোই তো দেশটাকে সামলাবে, দেশের সব দায়িত্বগুলো নেবে। তো ওদেরকে যদি আমরা শিক্ষা দিতে না পারি, ওদেরকে যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে ওরা কি করে দায়িত্বগুলো তো নেবে? তো সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি আগাচ্ছি এদিকে। কৃষ্ণার কাছে একটু জিজ্ঞেস করি, তোমাদের এই যে সংগঠনের এখন সদস্য কয়জন? আমাদের অভিপ্রায় সংগঠনে এখন সদস্য আছে টোটাল 40 জন। তো আমাদের অর্গানাইজেশনে অনেক বড় ভাইরা আছে, ভার্সিটি স্টুডেন্ট আছে, স্কুল স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট আছে। তো ওদেরকে নিয়েই আর কি আমাদের মেইন এইম হইতেছে গিয়ে যে নৈতিক শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। যেমন ধরেন আপনাকে আমি আমাদের কাজী নজরুল ইসলামের অডিটোরিয়ামের কথাটা বলি, যে আমরা ধরেন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা যাচ্ছে, বা সবাই কিন্তু শিক্ষিত, ভার্সিটি স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, কিন্তু ধরেন আমরা শিক্ষা পাচ্ছি, কিন্তু সুশিক্ষা যেটা, ওইটা কিন্তু পাইতেছি না। আমাদের ক্লাস 1-এর বই থেকে বলা আছে যে ডাস্টবিনে তোমরা ময়লা জিনিস ফেলাবা, কিন্তু এই যে অডিটোরিয়ামে যে ভার্সিটি স্টুডেন্টগুলো যাচ্ছে, কলেজের স্টুডেন্টগুলো যাচ্ছে, ধরেন একটা কাপ চা খাইতেছে, চা খাওয়ার পর ওরা চাটা ডাস্টবিন কিন্তু ওদের পাশেই, ওরা জাস্ট 2 মিনিট হাঁটলেই কিন্তু ওই ডাস্টবিনের পাশে যেতে পারে, কিন্তু ওরা কি করে সাইডে রাখা দেয় বা ফালাই দেয়। এই যে আমাদের কাজী নজরুল অডিটোরিয়াম, ওইটা কিন্তু খুব সুন্দর একটা অডিটোরিয়াম, কিন্তু ওইটার জন্য মাঝে মাঝে পরিবেশটা খুব নষ্ট হয়ে যায় ওইটা। আর ধরেন আর কি আসছিল, আরেকটা ছিল ধরেন এই যে দিন দিন যে রেপের যে হারটা বাড়তেছে, এটার জন্য আর কি আমাদের ওই শিক্ষাই দেয়। আমরা শিক্ষা পাচ্ছি না ভালো করে, এর জন্য আর কি ধরেন মেয়েদের কিভাবে রেসপেক্ট করা লাগে, কিভাবে সম্মান করা লাগে, কেউ জানতেছি না, বা পরিবার থেকে ওইটা আর কি আসতেছে না যেটা। ঠিক আছে।
তোমরা এখন পর্যন্ত কি কি কাজ করছো তোমাদেরকে সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে? সংগঠনের শুরু থেকে এই পর্যন্ত আমাদের 13টা ইভেন্ট হয়েছে। প্রথম ইভেন্ট ছিল শীতবস্ত্র বিতরণ, সেটা আমরা বাগবাড়ি যে স্কুলটা আছে ওখানে আমরা 450 জন এতিম শিশুকে আমরা শীতবস্ত্র বিতরণ করি। তারপরে আমাদের ইভেন্টে ছিল ভ্যালেন্টাইন্স ডেতে পথ শিশু যারা আছে তাদের সাথে তাদের খাবার দেওয়া, তাদের সাথে টাইম স্পেন্ড করা। কারণ ভ্যালেন্টাইন্স ডেতে আমরা সাধারণত আজকাল জেনারেশনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাচ্ছে, হ্যাঁ, আমরা প্যারেন্টসকেও হয়তো আমরা সে কি করছি, আমরা Wish করা ভ্যালেন্টাইন একটা হচ্ছে না। উইক আছে, ভ্যালেন্টাইন উইক আছে, রোজ ডে, প্রপোজ ডে, সব কিছু আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে বয়সের যে একটা বয়সের মিসবিহেভ আমরা করতেছি, এটা আমরা নিজের প্যারেন্টসকেও তো সেই জায়গাটাতে আমরা দিচ্ছি না। আর ওই পথশিশুগুলো তো তাদের প্যারেন্টসও নাই। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে তাদেরকে অ্যাটলিস্ট আমরা একটা টাইম দিই, যাতে ওরা অ্যাটলিস্ট একটা দিন ভালো থাকুক। 365 দিন ভালো রাখা আমাদের কারো পক্ষে পসিবল না, কারো পক্ষে। আমরা সারা দিনে তো রেসপন্সিবিলিটি কেউ নিতে পারবো না। ঠিক তেমনভাবে যদি আমরা প্রতিটা মানুষ একদিন একদিন করে 365 দিনে কিন্তু ওরা কারো না কারো থেকে রেসপন্সিবিলিটিটা পাচ্ছে, সুযোগ পাচ্ছে। তো আমরা মূলত এই কাজগুলোর মধ্যে মানুষকে ওটাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আমরাও আগাচ্ছি, আপনারাও আগান আস্তে আস্তে। তারপরে আমাদের ছিল পরিবেশ, আমাদের 3 নাম্বার ইভেন্ট ছিল, আমরা সুরমা নদীর পার্ক ক্লিন করছি, এটা পরিবেশ সংরক্ষণ। এরপরে চতুর্থ ইভেন্টটা আমরা ওরকম পরিষ্কার করছি। পঞ্চম ইভেন্ট ছিল একটা এতিমখানায় আমরা ইফতার মাহফিল করছি সেখানে, কারণ রোজার দিন সারাদিন রোজা রাখার পরে ওদের একটা ভালো টাইম পাওয়ার একটা সুযোগ আছে, ওদের দরকার। তারপরে আমরা আমাদের ষষ্ঠ ইভেন্ট ছিল ঈদে পথশিশু যারা ছিল, বস্তির যারা মানুষ ছিল তাদেরকে আমরা কাপড় বিতরণ করছি। তারপর এরকম আরও অনেকগুলো ইভেন্ট ছিল আমাদের। ইভেন আমাদের যখন 1 বছর প্রতিষ্ঠা বার্ষিকী হয়, তো সেই 1 বছরের সময় আমরা পশ্চিম পীর মহল্লাতে 2টো এতিমখানা আছে, তো 2টো এতিমখানাতে প্রায় 200-র মতো স্টুডেন্ট ছিল। তাদেরকে আমরা একবেলা দুপুরে লাঞ্চ দিলাম, আর তারপরে তাদের সাথে পুরো বিকেলটা খেলাধুলার মাধ্যমে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি, যাতে একটু ভালো মোমেন্টস তারা পায়। দ্যাটস হ্যাপিনেস। তোমাদের নেক্সট প্রজেক্ট কোনগুলো? নেক্সটে কি কি কাজ আসতেছে? আমাদের নেক্সট প্রজেক্ট এই ভ্যালেন্টাইন্সও আর কি আমরা 350 পথ শিশুকে নিয়ে কাজ করব আর কি। ওদের সাথে আমাদের পুরো দিনটা ওদেরকেই দিব। ওদের সাথে আমরা একটা লাঞ্চের আয়োজন করব ওদের জন্য কিংব্রিজের ওইখানে। পরে হইতেছে গিয়ে এরপরের প্রজেক্ট যেটা হইতেছে গিয়ে আমাদের একটা স্কুল খোলার, ওইটা হইতেছে গিয়ে 26শে মার্চ টার্গেট আমাদের। তো ইনশাল্লাহ আমরা ওইটা খুলবো 26শে মার্চ। তোমাদের সংগঠনের কি আলাদা করে কোনো অফিস রয়েছে, নাকি সবাই মিলে কোনো একটা জায়গায় বসে কোনো একটা মিটিং করতেছো এরকম? আমাদের এই অভিপ্রায় পরিবার এটা হচ্ছে একটা নন প্রফিটেবল। এখানে আমরা কেউই মূলত কোনো অফিস টাইপ বা যে সরকারি রেজিস্ট্রেশন করা একটা সংস্থা ঠিক সেরকম না। এটা হচ্ছে আমরা স্কুলের স্টুডেন্টরা পুরো আমরা নিজেদের পকেট মানি থেকে এটা করতেছি, কাজ করতেছি। হ্যাঁ, আমাদের এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই, আমরা যে কোনো একটা জায়গায় নিজেদের সুবিধা মতো বসতেছি, আলাপ করতেছি, গ্রুপের মধ্যে কথা বলতেছি, সেইভাবে আমরা আগাচ্ছি এটা নিয়ে। তোমাদের সংগঠনে যে কোনো, এই যে তুমি বললা যে স্কুল কলেজের সব স্টুডেন্টদেরকে নিয়ে তোমাদের এই সংগঠনের সদস্যরা সবাই স্কুল কলেজের, যে স্টুডেন্টরাই চাইবে যে কোনো জায়গা থেকে তোমাদের সংগঠনের সদস্য হতে পারবে? হ্যাঁ, আসলে ওটা পারবে। কারণ ধরেন এই যে আমি যে অর্গানাইজেশনটা ফাউন্ডার, আমার আর কি ছোট থেকে মানে টার্গেট ছিল যে বড় হয়ে আর কি ধরেন নিজের যখন কিছু টাকা ইনকাম করব তখন আর কি গরিবদের জন্য কিছু না কিছু একটু করব, ট্রাই করব আর কিছু গরিবদের জন্য করার জন্য। তো এরকম সবারই টার্গেট থাকে, আমাদের স্টুডেন্ট লাইফে অনেকেরই টার্গেট থাকে। তো এর জন্য আর কি সবার জন্যই উন্মুক্ত, সবাই চাইলে আর কি এটার কোনো রুলস এন্ড রেগুলেশন আছে যে করতে হলে এটা করতে হবে ওইটা করতে হবে এরকম? আসলে তেমন কোনো রুলস নাই, বাট কিছু আছে। তোমাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছিলাম তোমাদের একটা ড্রিম প্রজেক্ট রয়েছে। ড্রিম প্রজেক্টটা কি একটু বলো। ড্রিম প্রজেক্টটা অভিপ্রায় পরিবারের একটা জায়গা করে না প্রত্যেক মানুষের কাছে, যে তারা যদি কোনো সমস্যা অভিপ্রায় পরিবারের কাছে আসবে। এরকমই যে আমাদের যখন এখন আপাতত আমাদের কোনো ইনকাম সোর্স নাই যে আমরা কিছু করবো, যা পারতেছি তাই করতেছি। তো ফিউচার প্ল্যান হচ্ছে যে যদি একটা জায়গা করব, সেখানে আমরা একটা অভিপ্রায় নিবাস নামে একটা বাসস্থানের মতো করতে চাই, যেখানে আমরা আমাদের সাধ্য মতো আমরা এতিম পথ শিশুদেরকে আমরা ওখানে রাখতে পারবো, ওদের রেসপন্সিবিলিটি নিতে পারবো, ওদের শিক্ষা, খাদ্য, বস্ত্র, মৌলিক চাহিদাগুলো পূরণ করব। সেই সাথে বৃদ্ধাশ্রমে
যারা আছে তাদেরকেও আমরা এখানে নিয়ে আসলাম। আমরা তাদের দায়িত্বটাও নিতে চাচ্ছি, কারণ একটা বাচ্চা শুরু হচ্ছে, তার একটা রেসপন্সিবিলিটি কাউকে না কাউকে নিতে হয়। তারপরে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তারা নিজেদের রেসপন্সিবিলিটি নিজে নিতে শেখে। একটা পর্যায়ে তার যখন বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তারপর তার একটা সময় সে রিটায়ার করে তার দায়িত্ব থেকে, তার দায়িত্ববোধ থেকে সে রিটায়ার করে। তখন তার দায়িত্ববোধটা এসে পড়ে তার নেক্সট জেনারেশনের উপরে। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে যে আমরা আমাদের প্যারেন্টসের রেসপন্সিবিলিটি নিতে পারতেছি না। আমরা আমাদের ছেলেদের কথায় আসি, ওয়াইফের কাছ থেকে ওয়াইফ বলতেছে যে তোমার মা বাবাকে আমরা ভরণ পোষণ করতে পারবো না, রেসপেক্ট করতে পারবো না, তখন কি করতেছে, তার পরিবার শান্তির জন্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এই যে সারাটা জীবন একটা মানুষ কষ্ট করলো, তারপরে কি বৃদ্ধাশ্রমে যাচ্ছে। তো আমরা যাচ্ছি যে ওই লাস্ট স্টেজের একটা মানুষকে নিয়ে আসলাম, আবার একদম শুরুতেই যাদের কোনো প্যারেন্টস নাই, মা বাবার নামই জানে না, এরকমও অনাথ আছে, বা অনেক আছে গরিব বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়াতে পারতেছে না, রাস্তায় ফেলে যেতেছে। তো এই দুইটা একদম ফার্স্ট জেনারেশন আর একদম লাস্ট জেনারেশনটাকে একদম একটু কানেক্ট করা তাদের মধ্যে, যাতে তারা ওই লাস্ট জেনারেশন মানুষগুলো এই বাচ্চাগুলোর সাথে একটু আনন্দ পায়, আর ওরাও যেন তাদের নিজেদের ফিলিংসগুলো ওই বৃদ্ধ মানুষের সাথে একটু শেয়ার করতে পারেন। কারণ আমাদের পক্ষে তো প্রতিটা মোমেন্ট তাদেরকে দেওয়া সম্ভব না। একটা প্রত্যেকেরই একটা শূন্যতা পূরণ হবে, ওটাই। তোমাদের সংগঠনটা যে চালাচ্ছ, আর্থিক সহায়তাগুলো কোথা থেকে পাচ্ছ? আর্থিক সহায়তা বলতে আর কি আমরা ভলেন্টিয়াররাই আর কি এটা করি। আর আমাদের সাথে কিছু বড় ভাইরাও আছে, যেমন সাইদুল ভাই, পরে রাহাত ভাই, ওরা আর কি ফ্রিল্যান্সার সবাই, আর সবাই আর কি ওয়েল সেটেলড আর কি বলতে গেলে। তো ওরা আর কি আমাদের কোনো ইভেন্ট হইলে ওইগুলাতে হেল্প করে। অ্যান্ড আমরা ধরেন ভলেন্টিয়ারও তো কন্ট্রিবিউট করি। দেন আমরা আমাদের পরিচিত ধরেন আপ্পি বা বড় আপ্পি ভাইয়ারা, ওদের সাথে কন্ট্যাক্ট করার পর ওরা ভালোই রেসপন্স করে। তো রেসপন্স করার পর ওরা আর কি যে যত পারে কন্ট্রিবিউট করে, ওই রকম আর কি আমাদের অর্গানাইজেশনটা চলতেছে আর কি ভালো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন অনামিকাকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। 2020 সাল বছরের নতুন শুরু হলো, প্রথম দিনটাই শুরু হলো একটা রেপ দিয়ে, ধর্ষণ। জানুয়ারির গড়ে দেখা গেছে যে প্রতিদিন একটা অ্যাভারেজে প্রতিদিন 13টা করে ধর্ষণ হচ্ছে বাংলাদেশে। আমরা ফেসবুক নিউজ ফিডে পত্রিকায় চলে যাওয়া পাচ্ছি, ছেলেরা মেয়েদেরকে দোষ দিচ্ছি, আবার মেয়েরা দিচ্ছে ছেলেদেরকে দোষ, যে মেয়েরা ড্রেস আপ ঠিক করতেছে না তার জন্য এটা হচ্ছে। আবার মেয়েরা বলতেছে ছেলেদের মেন্টালিটি ঠিক না, ওরা কীভাবে সম্মান করতে হয় সেটা জানে না। তো এই ছেলে মেয়ের যুদ্ধ, এটা থেকে বের হয়ে আমরা শিক্ষায় আসি। আমরা ছোটোবেলা থেকে স্কুলে যাচ্ছি, শিখতেছি, বাসায় আসতেছি, একের পর এক আমরা ক্লাস 1 থেকে 2তে যাচ্ছি, ভার্সিটি লেভেলে যাচ্ছি, একটা সময় আমরাও চাকরি নিচ্ছি। আমরা যে শিক্ষার আমরা প্রতিনিয়ত পাচ্ছি, কিন্তু সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগাইতে পারতেছি? সবাই আমরা খালি দোষ দিয়ে যাচ্ছি, নিজেদের দায়িত্ব বোধটা এড়াইয়া যাচ্ছি, নিজের কী কাজ সেটা আমরা কেউ দেখতেছি না। মূলত এখানে ছেলে বা মেয়ের কোনো দোষ না, দোষটা হচ্ছে আমাদের মেন্টালিটি, আমাদের মানসিকতাটা কীরকম। আমরা যাব কিছুদিন, আমরা মিছিল করব, শেষ, তারপরে আরেকটা নিউজ চলে আসতেছে, আমরা ছেড়ে দিচ্ছি। তার মানে কি আমরা নিজেরাই ছেড়ে দিচ্ছি, আবার আমরা নিজেরাই আবার শিক্ষার কথা বলতেছি। আমরা ঠিকই শিক্ষা পাচ্ছি, কিন্তু সেটা আমরা বাস্তবের জন্য প্রয়োগ করতে পারতেছি না। তো সবাইকে বলবো যে কে কী করলো ওটা আমরা দেখবো না। যে আমার কাছে অনেকেই বলছে যে একদিন তোমরা খাওয়াইয়া কি করবা, একটা দিন তোমরা খাওয়া কি করবা। হ্যাঁ, আমরা একটা দিন খাওয়াই কি করতে পারি, একটা দিন তো তাদেরকে খাওয়াইতে পারি। ইভেন অনেকে আছে, আমি অনেকের কাছে ডোনেশন চাইতে গেছি, না সরি টাকা নাই, দিতে পারলাম না। ঠিক তারপর দিন আমি দিচ্ছি, সে রেস্টুরেন্টে যাইতেছে, টাকা খরচ করতে পারতেছে, 4000-5000 টাকা বিল দিতে পারতেছে, মেকআপ প্রোডাক্টস কিনতে পারতেছে, ড্রেস কিনতে পারতেছে, কিন্তু সেখান থেকে 100-200 বা 300-400 টাকা বা 10টা টাকা আমরা কাউকে দিচ্ছি না। শপিং মলের সামনে বসে রয়েছে বাচ্চারা। আমরা যাচ্ছি রাজা মেনশনের বই কিনতে, এখানে সবাই জানে ওখানে সিঁড়িতে একটা বাচ্চা বসে, 2টা বাচ্চা বসে থাকে। আমরা সবাই বই কিনতে যাচ্ছি, অবশ্যই আমরা যারা বই কিনতে যাচ্ছি তারা অবশ্যই আমরা শিক্ষিত মানুষ, কারণ এখানে কোনো আনএডুকেটেড পিপল তো বই কিনতে যাবে না। কিন্তু আমরা বই কিনে চলে আসতেছি, একটা 10 টাকা তাদেরকে দিতে পারতেছি না, একটা খাবার তাদেরকে দিতে পারতেছি না। তো বলবো যে অ্যাটলিস্ট আমরা যে শিক্ষাটা নিতে পারতেছি, কে কী করলো সেটা আমাদের দেখার দরকার নেই, আমরা নিজেরা কতটুকু পারতেছি ওটা আমাদেরকে একটু প্রয়োগ করতে হবে। 1-2 জন করবে, আস্তে আস্তে সবাই করবে।
কারোর উপর ভরসা করে কিছু করার দরকার নেই, নিজে থেকে যতটুকু পারো সবাই করতে থাকবে, এটাই। কৃষ্ণা কিছু বলো। আমাদের জেনারেশনের কাছে মা একটা মেসেজ দিতেছি যে আমরা সবাই আর কি ধরেন দেশকে আর কি বলি আর কি দেশ কিছু করতেছে না। আমার কথা হচ্ছে কি যে আমরা নিজেদের তরফ থেকে কি করতেছি। ধরেন খালি দেশে তো গালি দিলে হবে না, আমি দেশের জন্য কি করতেছি। এই যে ধরুন অডিটোরিয়ামের কথাটা যে আপনাকে বললাম, উনি চাইলে কিন্তু এটা করতে পারতো, কিন্তু করতেছে না। কেন করতেছে না? খালি শিক্ষা নিলে হবে না, আমাদের সুশিক্ষা দরকার। অবশ্যই সুশিক্ষা আপনারা গ্রহণ করবেন, আর আমরাও ট্রাই করতেছি, আপনারাও ট্রাই করেন। আসলে সবাই ট্রাই করলে আর কি দেশটা সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আর সবাই আর কি ট্রাই করবেন যে মানুষকে হেল্প করার জন্য। কজ ঠিক আছে 10 টাকা 5 টাকা দিলে কারো কিছু ক্ষতি হবে না। আর বাংলা ভিউ টিভিকে ধন্যবাদ আমাদের অভিপ্রায় অর্গানাইজেশনকে আমন্ত্রণ করার জন্য, অ্যান্ড আমরা ওইখানে আসতে পেরে খুব কৃতজ্ঞ বোধ করতেছি। আর আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ, তোমাদের সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দর্শকদেরকেও আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।